তুষার ভাই, আপনি ধন্যবাদ। খেয়াল করেছেন গতকাল সারাদিন সোশ্যাল মিডিয়ায় একটা নিউজ খুব ঘুরে বেরিয়েছে। নানা ধরনের ফটোকার্ড হয়েছে এবং আহ, তুরাগের ছবি, রক্তাক্ত তুরাগ এরকম বলা হয়েছে। এবং দু ধরনের বক্তব্য আমরা পেয়েছি যে আওয়ামী লীগের পক্ষে যে সমস্ত লোকজন সোশ্যাল মিডিয়ায় সবসময় সরব থাকেন, তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর সময় বিভিন্ন মিছিল, বিভিন্ন সমাবেশ থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগের যে সমস্ত কর্মীদেরকে ধরে নেওয়া হয়েছে, তেমন 7 জনের লাশ নাকি তুরাগ নদীতে ভেসে উঠেছে। পরে আমরা জানতে পারলাম সেটা সংখ্যাটা 7 জন না, আরো একটু কম। এবং এই সমস্ত মিডিয়াতে কেউ কেউ এমনও বলেছে যে কারা হত্যা করেছে তাদের নাম টামও তারা দিয়ে দিয়েছে। বিপরীত দিকে বিকেলের দিকে আমরা দেখলাম যে পুলিশের পক্ষ থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হলো যে এটা পুরো জিনিসটাই ভিত্তিহীন এবং এটা যারা ছড়াচ্ছে তারা জনমনে বিভ্রান্তি তৈরি করছে, পুলিশের মনোবল ভেঙে দিচ্ছে এবং যারা এগুলি করছে তাদের ধরার জন্য তারা খুঁজছে। এই যখন মানে দুই দিকের অবস্থান, এখন এটা নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা হচ্ছে। আপনার মনে এটা কি প্রতিক্রিয়া তৈরি করেছে? আমি তো এটা দেখেছি পত্রিকার রিপোর্টে যে আহ, একজন সুমন নামে একজনের মরদেহ পাওয়া গিয়েছে, এবং পরে ওই একই রিপোর্টে বলা হয়েছে যে আহ, আরো দুজনের এরকম মৃতদেহ পাওয়া গিয়েছে। বলা হয়েছে যে একজন হচ্ছেন সুমন, জি। আরেকজনের নাম হচ্ছে আরিফুর রহমান রাকিব, আরিফ হাসান রাকিব, হুম। এবং আরেকজন বলেছেন রনি মোল্লা। জি। তো রনির বাবা বলেছেন যে তিনি নাকি গোসল করার সময় মারা গিয়েছেন, আরেকজন বলেছে পিকনিক করতে গিয়ে মারা গিয়েছেন, এরকম রিপোর্ট আছে। তো জি। বিষয়টা আসলে পরস্পর বিরোধী। তবে তিনটি মৃতদেহ কাছাকাছি সময়ে একই নদের আশপাশ থেকে উদ্ধার করতে পারাটা আসলে ঠিক অস্বাভাবিক। বাংলাদেশের যে কোনো নাগরিকেরই অপঘাতে মৃত্যু যদি হয় অথবা তার লাশ কোথাও পাওয়া যায় এমন ভাবে যে তার আত্মীয় পরিজন জানেন না, বেওয়ারিশ হিসেবে উদ্ধার করে পরে তাকে শনাক্ত করা হয়, এটা আসলে গ্রহণযোগ্য না। আমার মনে হয় যে পুলিশ যে বিবৃতি দিয়েছে সেটাকে আমলে নিয়ে একটা তদন্ত করা উচিত, তদন্ত করে দেখা উচিত আসলে যে কয়টা লাশ পাওয়া গিয়েছে এবং কাদের এই মৃতদেহ এবং তারা কিভাবে মৃত্যুবরণ করেছে। জি। তবে তিনজন যে হয়েছে এটা প্রথম আলো বলেছে, এবং তিনজনের আলাদা আলাদা নাম বলেছে, এবং সেখানে আরেকটা অদ্ভুত বিষয় বলা হয়েছে, সুমনের বাড়িতে গিয়ে নাকি দেখা গিয়েছে যে সুমনের পরিবার তার মোবাইল ভেঙে ফেলেছে, তার ছবিগুলি সব মুছে দিয়েছে, তার কোনো স্মৃতি রাখে নাই। এবং কেন জিজ্ঞেস করাতে অনেকে বলেছে যে সন্তান হারানোর বেদনা এত বেশি, এটা কমানোর জন্য তারা এটা করেছে। মানে সবই কেমন জানি একটা অদ্ভুত। মানে ঠিক যেন স্বাভাবিক নয়, তাই না, না? স্বাভাবিক না আসলে। এটা তদন্ত করে দেখা উচিত যে আহ মৃত্যুর তো নিশ্চয়ই কোনো কারণ আছে, সেই কারণটা তদন্ত করে দেখা উচিত, তাহলে এই গুজবগুলি ছড়াবেন। মানে ওদের, আপনি যেটা বললেন যে ফ্যামিলির মেম্বারদের কথা শুনে মনে হচ্ছে তাদের সন্তান চলে গেছে, তাদের পরিবারের একজন ব্যক্তি চলে গেছে। এইটা তাদের জন্য যতটা না বেদনার, তার চেয়ে বেশি তারা যেন আতঙ্কিত কোনো একটা ভয়ের কারণে। হ্যাঁ, এরকম একটা কিছু যে মোবাইলে ছবি নাই, তো সব স্মৃতি মুছে ফেলা হয়েছে, সব ছবি ছিঁড়ে ফেলা হয়েছে। তো এরকম প্রথম আলো রিপোর্ট করেছে, ব্যাপারটা কেমন জানি রহস্যজনক আর কি। আপনার কি মনে হয় যে এখন নানা ধরনের আমরা দেখছি, এর আগেও আমরা দেখলাম একবার যে এই ফরিদপুরে একজন ছাত্রলীগের ছেলেকে ধরে নিয়ে গেল, তার কাছে গাঁজা আছে এই কথা বলে, এবং ধরে নিয়ে যাওয়ার পরের দিন সে পুলিশ হেফাজতে মারা গেল। আবার আমরা দেখলাম চট্টগ্রামে যুবলীগের এক ছেলে, তার সঙ্গে জমা জমি নিয়ে বিরোধ ছিল এই বিএনপি অথবা জামাতের লোকদের সঙ্গে। সেই বিরোধ নিয়ে সে ভূমি অফিসে গিয়েছে শুনানির জন্য। সেখান থেকে তাকে ধরে নেওয়া যাওয়া হলো 2024 সালের এক মামলায়, এবং যাওয়ার পরের দিন সেও মারা গেল। তো এই যে ঘটনাগুলো, এগুলি কি আমাদের মানে একসময় যে আতঙ্কগ্রস্ত আমরা ছিলাম, যে একটা ভয়ের সংস্কৃতিতে, এক ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের, তো সে ধরনের নমুনা কি আপনি এখানে দেখতে পাচ্ছেন, অথবা মানুষের মধ্যে কি সে ধরনের একটা আতঙ্ক ভয়ের সংস্কৃতি, দেখা দিচ্ছে? একটা ভয়ের সংস্কৃতি আমাদের দেশে আসলে আছে, এবং এই ভয় সংস্কৃতি থেকে জনতাকে বের করে নিয়ে আসার কোনো চেষ্টা খুব একটা দেখা যাচ্ছে না। আমি আজকে আরো কয়েকটা খবর দেখেছি যেটা আমাকে খুবই আশঙ্কিত করেছে বা শঙ্কিত করেছে। সেটি হচ্ছে চট্টগ্রাম বা কোথাও সিগারেট খেতে নিষেধ করায় গুলি চালিয়ে দিয়েছে। জি। তো কেউ কাউকে সিগারেট খেতে নিষেধ করলে গুলি চালিয়ে দিবে, যেখানে বাংলাদেশে প্রকাশ্যে ধূমপান করলে, পাবলিক প্লেসে ধূমপান করলে জরিমানার বিধান আছে,
এখন তো তাহলে এই জরিমানা চাইতে গেলে লোকে ভয় পাবে যে আহ, কে কোথায় কিভাবে হামলা করে বসে। তো বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে অবনতি হয়েছে, এটা তো অস্বীকার করা যাবে না। এবং এই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির যে করুণ অবস্থা রেখে তারা গিয়েছেন, এটা আসলে উদ্ধার করতে এখনো সক্ষম হয় নাই, এটাই বোঝা যাচ্ছে। আর পুলিশ হেফাজতে বা হেফাজতে মৃত্যুর ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এবং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমি সেখানে দেখেছি যে একটা বিবৃতি এসেছে পুলিশের তরফ থেকে, বলা হয়েছে যে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে মৃত্যুবরণ করেছেন। মস্তিষ্কের রক্তক্ষরণ কেন হবে একজন সুস্থ লোকের? আর আমি যে ভিডিওটা দেখেছি, সেই ভিডিওতে দেখা গিয়েছে যে তাকে অত্যন্ত জোরে চড় দেওয়া হচ্ছে, মাথায় আঘাত করা হচ্ছে, মুখে আঘাত করা হচ্ছে। এই ধরনের আঘাতে কিন্তু মস্তিষ্কের রক্তক্ষরণ হতে পারে। ফলে এটা যদি হয়ে থাকে, এটা তো তারা অস্বীকার করতে পারবেন না যে তারা তাকে আঘাত করেছে। পুলিশ হেফাজতে কেউ কাউকে নিয়ে যাবে, পুলিশ তাকে আঘাত করবে কেন? আর যেখানে ছেলেটিকে পরিষ্কার দেখা গিয়েছে যে সে হাত তুলে দাঁড়িয়ে আছে এবং সে কোনো ধরনের বেআইনি মানে কোনো ধরনের আক্রমণাত্মক ভূমিকায় ছিল না, তো তাহলে তাকে কি কারণে প্রহার করতে হবে? পুলিশ কাউকে হেফাজতে নিবে, সম্মানের সাথে হেফাজতে নিবে। পুলিশের কোনোভাবেই গায়ে হাত তোলার অধিকার নাই। এটা আমি মনে করি যে ওই ভিডিওর ভিত্তিতেই তদন্ত করা উচিত এবং দোষী ব্যক্তিকে শাস্তির আওতায় আনা উচিত। দেখেন, পুলিশের কি করা উচিত কি করা উচিত না এগুলো আমাদের দেশের মানুষ আসলে প্রায় ভুলেই গিয়েছে। মানে পুলিশের যে মারার এভাবে নেওয়ার সময় তাকে যে মানে কেউ যদি বাধা না দেয়, আক্রমণাত্মক না হয়, তাকে যে মারার এখতিয়ার তার নাই, এটা কিন্তু আমাদের দেশের মানুষ এখন প্রায় ভুলে গেছে। তারা মনে করে এটাই তারা করতে পারে। আবার দেখেন, এর বিপরীত একটা দৃশ্য কিন্তু আমরা দেখতে পেলাম। সেটা হলো নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে এক এমপি সাহেবের ছেলে, উনি চাঁদাবাজি করেছেন, চাঁদাবাজির অভিযোগ ওনার বিরুদ্ধে আছে। শিল্প এলাকায় উনি ব্যাপক চাঁদাবাজি করতেন, ওনাকে ছায়া এমপি বলা হতো, যে উনি নাকি বাবার হয়ে কাজগুলি অনেক কিছু করতেছেন। তাকে পুলিশ ধরলো, বসুন্ধরা এলাকা থেকে ধরলো, ধরে নারায়ণগঞ্জে নিয়ে গেল, নারায়ণগঞ্জ থেকে আবার ডিবি অফিসে নিয়ে আসলো, জিজ্ঞাসাবাদ করলো এবং 12 ঘন্টার মধ্যে একটা মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিল। এটা নিয়ে দেখলাম গতকালকে সংসদে আলোচনা হলো, এবং সংসদে জামাতের একজন এমপি তিনি বললেন যে চাঁদাবাজির শাস্তি এখন মুচলেকা মাত্র। তো এটা নিয়ে আপনি কি বলবেন? আপনার মনে আছে অন্তর্বর্তী সরকারের সময় হাক্কানি পাবলিশার্স এর কোন একজন স্বত্বাধিকারীর বাড়ির রাইট। নিচে মব হয়েছিল এবং মুচলেকা দিয়ে তারা চলে এসেছিল। এই মুচলেকার সংস্কৃতি চালু করেছে অন্তর্বর্তী সরকার, এবং সেই মুচলেকা যে বহাল রেখেছে এই সরকার, সেটা আসলে প্রশংসা করা যাবে না, এটা আসলে সমালোচনার যোগ্য। যদি সে চাঁদাবাজি করে থাকে তাহলে তার বিরুদ্ধে নিশ্চয়ই নির্দিষ্ট অভিযোগ আছে, জি। সে অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা দায়ের হবে, অথবা যদি মামলা দায়ের নাও হয় তাহলে সে অভিযোগের তদন্ত হবে। তাকে কেন এরকম ঘটা করে বসুন্ধরার থেকে ধরে নিয়ে যাইতে হবে, আবার জিজ্ঞাসাবাদ করে 12 ঘন্টা পরে ছেড়ে দিতে হবে? ওই যে আন্দোলনের সময় একটা ডায়লগ ছিল না, নাটক কম করো পিও, তো এই তো সেই নাটকই চলছে, আমরা দেখতে পাচ্ছি। আপনার মনে আছে আনিস আলমগীরকে মামলা ছাড়া ধরে নিয়ে গিয়ে বসিয়ে রাখলো, বসিয়ে রেখে তারপরে ভুয়া মামলা দিল, তারপরে মামলা ছাড়া অবস্থায় তাকে বসিয়ে রেখে মামলা দায়ের করে তাকে আটক করলো। আর এইখানে চাঁদাবাজির অভিযোগ নাকি আছে তারা জানে, অথচ তাকে নিয়ে গেল, এরকম ঘটা করে রাষ্ট্রের অর্থ অপচয় করলো। সেই নারায়ণগঞ্জ থেকে বসুন্ধরা, বসুন্ধরা থেকে নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে ডিবি অফিস, যাতায়াত করে তেল গাড়ির সময় নষ্ট করলো, তারপরে তারা মুসলেকা নিয়ে ছেড়ে দিল। তো আগেই বসুন্ধরাতেই মুসলেকাটা নিয়ে নিত। না, আমরা কিন্তু আসলেই মানে আইন শৃঙ্খলা নিয়ে আমরা আসলে অনেক পরিবর্তন আশা করেছিলাম। দেখেন, আজকে সংসদে, গতকালকে সংসদে আরেকটা কথা, আমাদের গয়েশ্বরচন্দ্র রায়, উনি খুব প্রবীণ রাজনীতিবিদ, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা প্রশ্ন করেছেন। প্রশ্নটা অনেকে হয়তো ফানি মনে করছেন, কিন্তু আমার কাছে খুবই সিরিয়াস টাইপের কোশ্চেন মনে হয়েছে। তিনি জিজ্ঞাসা করেছেন যে আপনার পাশেই তো এই একসময় মাদক চোরাচালানের রুট ছিল, সেখানে বদি তো এখন জেলে, এখন বদির জায়গায় কাকে বসিয়েছেন? এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা তো আপনি কিভাবে দেখছেন? এটা কি কেবল ফান নাকি সিরিয়াস ব্যাপার? এই প্রশ্নটা লেজিটিমেট, কারণ মাদকের যে থাবা সেখান থেকে তো বাংলাদেশ মুক্ত হয় নাই। ফলে বদি তো একক একটি শক্তি না, বদি একটা নেটওয়ার্কের পার্ট। তো সেই নেটওয়ার্কের কি হয়েছে এই প্রশ্ন তো করা যেতেই পারে। বদি না হয় জেলে, কিন্তু মাদক কি বন্ধ আছে? আর মাদক যদি আসতে থাকে তাহলে কোন রুটে আসছে তো জানা দরকার। মাদকের চলাচল বন্ধ করতে হবে, মাদক ব্যবসায়ীদেরকে শাস্তির আওতায় আনতে হবে, মাদকাসক্তদেরকে নিরাময়ের ব্যবস্থা করতে হবে। এটা কিন্তু একটা বিরাট প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার ভিতরে আসলে
বদির অংশটা কে পালন করছে সেটা গয়েশ্বর সাহেব প্রশ্ন করেছেন। আমি এটাকে সাধুবাদ জানাই যে সরকারি দলের সদস্য হয়ে তিনি সরকারকে একটা বিব্রতকর প্রশ্ন করতে পেরেছেন, এবং আমি আশা করি যে স্বরাষ্ট্রমন্ত্রী সেটার উত্তর দিতে পারবেন বা দেওয়া উচিত। তো সব মিলিয়ে আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে আপনি মানে কি মানে খুবই আশাবাদী না হতাশ না সন্তুষ্ট? এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা নিয়ে আশাবাদী হওয়ার মতো কোনো অবস্থা ঘটে নাই, কেননা মব বন্ধ হয় নাই, মাজার ভাঙাভাঙি হয়েছে, তারপরে মানুষের উপরে হুমকি ধমকি চাঁদাবাজি বন্ধ হয় নাই। আজকেই আপনি দেখবেন যে এই যে সিগারেট খেতে নিষেধ করে গুলি চালিয়ে দেওয়া, নদীতে লাশ পাওয়া যাওয়া, অথবা এরকম সব গ্রিন নিউজ, সব আহ, এক ধরনের নেতিবাচক সংবাদ পত্রপত্রিকায় ভরে আছে। এবং আপনি দেখবেন যে ডাক্তার আত্মহত্যা করছে অথবা ডাক্তারকে মৃত পাওয়া যাচ্ছে। মানে পুরো বিষয়টাই এমন যে পত্রিকা ভর্তি মৃত্যু সংবাদ, পত্রিকা ভর্তি কুসংবাদ। তো তার মধ্যে আইন শৃঙ্খলা জনিত সংবাদই বেশি। এটা তো আসলে গ্রহণযোগ্য না। এবং আমি মনে করি যে পুলিশ যদি তার ঋত গৌরব অথবা ঋত মর্যাদা পুনরুদ্ধার করতে চায়, তাহলে পুলিশকে পুলিশের মতো আচরণ করতে হবে। পুলিশ যদি সেই পুরনো লাঠিয়ালের রোলে ফেরত যায়, সেটা আমাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। মানুষ ভেবেছিল যে পুলিশ আসলে এইবার নিজেকে প্রমাণ করবে যে পুলিশ একটি পেশাদার বাহিনী এবং তারা কারো লাঠিয়াল না। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে বিভিন্ন সময় পুলিশের বক্তৃতা বিবৃতি বিভিন্ন জায়গাতে সেই পুরনো কথাবার্তার একটা নমুনা খুঁজে পাওয়া যাচ্ছে। আমি আরেকটা বিষয় আপনি বললেন যে সরকারি দলের সদস্য হয়েও সরকারের মন্ত্রীকে প্রশ্নের মুখে আনা, এটা খুবই একটি ইতিবাচক দিক। আমরা এরকম ইতিবাচক দিক কিন্তু একদিন আগে আরেকটা দেখেছিলাম, আপনার নিশ্চয়ই খেয়াল আছে, রেজা কিবরিয়া। রেজা কিবরিয়া উনি অর্থনীতিবিদ, আইএমএফ এ চাকরি করতেন এক সময়, এখন সরকারি দলের সংসদ সদস্য হয়েছেন। তিনি কিন্তু এই খেলাপি ঋণ নিয়ে একটা মানে খুবই উদ্বেগজনক মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে আগে যে ওনারা যখন আইএমএফে ছিলেন, যে খেলাপি ঋণের পরিমাণ 6% হলে ওনারা উদ্বিগ্ন হতেন, আর সেখানে বাংলাদেশে এখন খেলাপি ঋণ হলো 61%। তো এটা খুবই দুর্ভাগ্যজনক। সরকার কি আপনার মনে হয় এই অবস্থা থেকে কাটিয়ে উঠতে পারবে? রেজা কেবরিয়া আসলে একজন অর্থনীতিবিদ, অর্থনীতি বোঝালো, এবং একই সাথে আহ, তার বাবা একসময় অর্থমন্ত্রী ছিলেন আওয়ামী লীগের। আর রেজা কিবরিয়া আসলে ঠিক সরকারি দলের লোকও না, তার তো নিজের একটা দল ছিল। ইলেকশনে জেতার জন্য, সংসদ সদস্য হওয়ার জন্য তিনি সরকারি দলের সঙ্গে যুক্ত হয়েছেন। ফলে তিনি যে প্রশ্নগুলি তুলেছেন সেটাও লেজিটিমেট। আপনি যদি চিন্তা করেন তাহলে দেখবেন যে ব্যক্তি আমানতের একটি বিরাট অংশ এই সব ঋণ গ্রহীতাদের পকেটে চলে গিয়েছে। ব্যাংকের টাকা বলেন কিংবা রাষ্ট্রের টাকা বলেন, এই টাকার একটা বিরাট অংশ তাদের পকেটে চলে গিয়েছে, যার ফলে এই টাকা দিয়ে এবং এই ঋণ দিয়ে তারা এই প্রতিষ্ঠানগুলিকে জিম্মি করে বাংলাদেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে শুরু করে দিয়েছে। আইন কানুন যাই হয়, এদেরকে টিকিয়ে রাখার জন্য এখন সেসব আইন কানুন হচ্ছে। ঋণ খেলাপি নিয়ে তিনি যে কথাটা বলেছেন এটা সত্য, এবং ঋণ খেলাপি ডেফিনেশন যে বিভিন্ন সময় বদলানো হয় এদেরকে সুবিধা দেওয়ার জন্য, এটাও সত্য। এবং আমাদের ব্যক্তি আমানতদারদের আমানতের টাকা ফেরত দেয় না, কিন্তু এই ব্যাংকগুলিতে টাকা ছাপিয়ে অথবা যে কোনো জায়গা থেকে হোক অথবা আমাদের করের টাকা থেকেই হোক, এই ব্যাংকগুলিতে টাকা পাম্প করা হয়। এই ব্যাংকগুলির মালিকানা কার? এই ব্যাংকগুলির মালিকানা কিন্তু ওই ঋণ গ্রহীতা লোকজনেরই, ওই খেলাপি লোকজনেরই, ওই খারাপ পুঁজিপতিদের। এবং সেই সব খারাপ পুঁজিপতিরা ব্যাংক চালাতে পারেন নাই, এবং না পারার ফলে এখন তাদের সেই ব্যাংক বাঁচানো হচ্ছে। ব্যাংক যদি ধরেন বেইল আউট হয়, বেঁচে যায়, তারপরে আবার তারাই যদি এটা মালিক হয়ে বসেন, তার মানে কি হলো? তারা লুটপাট করলেন, আর সেই লুটপাটের ভর্তুকি আমরা দিলাম, দিয়ে আমরা তাদের মালিকানা আবার তাদের জিনিস ফেরত দিলাম। এটা কি করে হয়? এবং তার সাথে আরো একটি বিষয় হচ্ছে যে এই যারা খেলাপি, এরা কি করেছেন? এরা তো এই টাকা নিয়ে উড়িয়ে দেন নাই, আসলে এই টাকা কোথাও জমিয়েছেন, কোথাও রেখেছেন, Right. সোনা দানা, মণিমাণিক্য কিছু তো একটা কিনেছেন। তারা নিজেদের অ্যাসেট তৈরি করেছেন এবং সেই অ্যাসেট ক্ষেত্র বিশেষে পাচারও করে দিয়েছেন। এই যে কাণ্ডটা তারা ঘটিয়েছেন, তারপরও ওই তথাকথিত এমপ্লয়মেন্টের নামে, তাদের কারখানা বন্ধ হয়ে যাবে সেই কথার নামে, ব্যবসার নামে এই মালিকদেরকে এক ধরনের সুবিধা দেওয়া হয়। আপনি ব্যাংক বাঁচান কিন্তু মালিকদেরকে জেলখানায় ভরেন, এটা হচ্ছে জরুরি। মালিকরা কেন এইটার জরিমানা দিবে না? মালিকরা কেন তাদের গায়ে বাতাস লাগিয়ে ঘুরবে? আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, নাভানা গ্রুপের এক পরিচালককে ধরে নিয়ে গেল এরকম, তাকেও কিন্তু অতি সত্বর দ্রুততার সঙ্গে জামিন পেয়ে গেল সে, এবং সে আবার যেখানকার সেখানে চলে গেল। এবং তার যদি আপনি আকার আকৃতি প্রকৃতি চেহারা সব দেখেন,
কেউ বিশ্বাস করবে না যে এই লোকের কাছে কোটি কোটি হাজার কোটি টাকা, সে একটি বিরাট গ্রুপের স্বত্বাধিকারীদের একজন, এবং এক ধরনের কি বলবো অপ্রকৃতস্থ একটা ছবি। তো সেরকম একটা ছবিওয়ালা লোক, তাদের কাছে হাজার হাজার কোটি টাকা। আসলে মাঝে মাঝে নিজেদের উপরে এক ধরনের আমি বলবো যে অনুতাপ হয়, কিংবা নিজেদের উপরে এক ধরনের বিরক্তি জাগে যে আমরা কেনই বা লেখাপড়া করেছিলাম, আমরা কেনই বা এই একটা জীবন যাপন করেছি যে জীবনে আমরা আর্থিক দুর্নীতি করতে চাই নাই বা করতে পারি নাই। আর সেখানে এইসব লোকেরা তারা এই শত শত কোটি টাকা নিয়ে তারা চিনিমিনি খেলছে বাংলাদেশের মানুষের আমানতের টাকা নিয়ে, আমার আপনার টাকা নিয়ে তারা বড়লোকি করছে। এটা দুঃখজনক। এইটা আসলে আমি কি বলবো, আমি সবসময় বলতাম যে ব্যক্তি আমানতদারদের যে হাহাকার, সেই হাহাকারের নিঃশ্বাস শেখ হাসিনার ঘাড়ে পড়বে। এই ব্যক্তি আমানতকারীদের হাহাকারের যে নিঃশ্বাস, এটা আসলে যে কোনো সরকার যদি এটা সমাধান না করেন তাদের ঘাড়ে পড়বে। জি, অনেক ধন্যবাদ জনাব আব্দুল নূর তুষার। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব আব্দুল নূর তুষারের বিশ্লেষণ। আমরা আসলেই আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনৈতিক যে পরিস্থিতি, এগুলি নিয়ে একটু চিন্তিত। যদিও সরকারের মাত্র শুরু, তারপরে আমরা আশা করব আমাদের এই চিন্তাটা সরকারকে স্পর্শ করবে এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।